কোর্টে যান, হাইকোর্ট বিভাগের রেকর্ড সেকশন গুলো যেখানে আছে সেখানে দেখবেন যে সেই রুম গুলো ভর্তি হয়ে বারান্দা এবং বাথরুম পর্যন্ত রেকর্ডে স্তূপ হয়ে আছে। এবং এই 43 লক্ষ মামলা বা 47 লক্ষ মামলা এটাকে শেষ করতে বিভিন্ন ভাবে যে সমস্ত রিপোর্ট আমাদের কাছে এসছে 25 থেকে 30 বছর সময় লাগবে শুধুমাত্র বিদ্যমান মামলাগুলো শেষ করার জন্য। প্রতিনিয়ত যে মামলাগুলো ফাইল হচ্ছে সেগুলো কিভাবে শেষ হবে সেটা কোনো বিবরণ বা সেটার পরিকল্পনা কিন্তু আমাদের সামনে নেই। এখন প্রথমে এই বিষয়টা যদি অ্যাড্রেস করতে হয় তাহলে যেটা হচ্ছে বিচারকের সংখ্যা বাড়াতে হবে, ঠিক আছে, কিন্তু একই বিচারক, একজন বিচারক হয়তো দিনে 100টা মামলা ডিসপোজাল করতে সক্ষম, আবার আরেকটা কোর্টে গিয়ে দেখবেন ওনার কোর্টে 5টা মামলা শেষ হয়। এখন এফিশিয়েন্ট একটা জুডিশিয়ারি যদি না হয়, আপনি বিচারক নিয়োগের ক্ষেত্রে এই জিনিসটা যদি খুব শক্তভাবে আমরা না ধরতে পারি, এফিশিয়েন্ট বিচারক, ভাইব্রেন্ট জুডিশিয়ারি যদি না হয়, তাহলে মামলার সংখ্যা এরকম বাড়তে থাকবে, ফ্রাস্ট্রেশনও একইভাবে জ্যামিতিক হারে বাড়তে থাকবে। সুতরাং যে বিচারক এই বিদ্যমান যে ক্রাইসিস এইটাকে অ্যাড্রেস করে তার যোগ্যতা দিয়ে আবার ন্যায় বিচারের স্ট্যান্ডার্ডটাকেও মেনটেন করবেন, এই দুটোর মধ্যে ব্যালেন্স করে দ্রুততম সময়ে ডিসপোজাল করতে পারবেন এমন বিচারক নিয়োগ করাটা জরুরি, এবং সেটা সংখ্যা বাড়তে আছে। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে একটা বেঞ্চ কাজ করছে, কিন্তু সুপ্রিম কোর্টের যে পরিমাণ মামলা আছে অন্তত 5টা বেঞ্চ যদি একসাথে কাজ করে তাহলে সুপ্রিম কোর্টের বিদ্যমান মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব। হাইকোর্ট বিভাগে এই মুহূর্তে যে পরিমাণ বেঞ্চ আছে সেখানে যদি আরো সমসংখ্যক বেঞ্চ বৃদ্ধি করা না হয় তাহলে এই যে 47 লক্ষ মামলা এটা কিন্তু নিষ্পত্তি করা সম্ভব না, যেটা হাইকোর্ট ডিভিশনে 5 লাখে বা 6 লাখের কাছাকাছি মামলা রয়েছে। এই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে, বিচারকদের ব্যাপারে আমরা বলি যে স্বাধীন থাকতে হবে, কিন্তু স্বাধীনতার যে কুফল আছে সেটা কিন্তু আমরা দেখছি যে এই বিচার বিভাগের স্বাধীনতার সুযোগ নিয়ে এমন কিছু বিচারক আমাদের এখানে ইতিহাসে এসেছিলেন যারা নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলতেন, এবং আমি ব্যক্তিগতভাবে এক্সপেরিয়েন্স করেছি। একজন যিনি প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি ওপেন এজলাসে আমাকে বলেছিলেন, মনে রাখবেন আল্লাহর পরে শেখ হাসিনা, তারপরে আমরা, কথাবার্তা হিসাব করে বলবেন। এইরকম ভাবে যখন বিচারক একটা পলিটিক্যাল হুলিগানের মতো আচরণ করে, সেই ইন্ডিপেন্ডেন্স দিয়ে আমার কি হবে? এই বিচারককে যদি আমি চিফ জাস্টিস বানাই তাহলে বিচার বিভাগে বাকিদের বিচার প্রাপ্তির সম্ভাবনাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা আমাদের বুঝতে হবে। এবং সেই ধরনের শপথবদ্ধ রাজনীতিবিদ যারা নিজেদেরকে মনে করতেন তারা বিচারালয়ে কিন্তু এখনো অনেকে রয়ে গেছে, সেগুলো কিন্তু প্রপারলি ক্লিনজিং হয়নি। একটা রেভলিউশন বা একটা অভ্যুত্থান পরবর্তী সময় এই জিনিসগুলো ক্লিনজ করা এটা একটা রাষ্ট্রের প্রায়োরিটি ছিল, কিন্তু সেই কাজটা কিন্তু আমরা সফলভাবে করতে পারিনি। এটার পেছনে কি বাধা ছিল সেটা পর্যালোচনার বিষয় আছে, আমি এখানে হয়তো সব কথা বলতে পারবো না, কিন্তু এটা জাতির স্বার্থে পরিষ্কার না করলে আপনি সুপ্রিম কোর্ট অথবা জুডিশিয়ারি ভালোভাবে চালাতে পারবেন না। একই সাথে মাথায় রাখতে হবে যে বিচারকদের সংখ্যা যেমন বাড়াতে হবে, ভালো মানুষের সংখ্যা বাড়াতে হবে, কারণ এই বিচারকদের, বিশেষ করে লোয়ার জুডিশিয়ারিতে এইসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাই দিনের পর দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমি এক্সপিরিয়েন্স করেছি, আমার সাথে সরাসরি কথা হয়েছে যে ভিকটিমদের, যে স্যার আমাকে হাত পা বেঁধে মেরে হাড্ডি ভেঙে মৃতপ্রায় অবস্থায় ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়েছে, বলেছে তুই 164 কর। আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে যখন একা পেয়েছি আমি বলেছি যে স্যার আমাকে এইভাবে ধরে নিয়েছে, আমি কিছুই জানি না, আমাকে এইভাবে অত্যাচার করেছে, আমি কোনো 164 করবো না স্যার, আপনি আমাকে আর রিমান্ডে দিয়েন না। ওই বিচারক পুলিশকে ডেকে এনে বলেছে একে তো ঠিক মতো বানানো হয়নি, ওরে বানায় নিয়ে আসেন, তারপরে আবার 164 দিয়ে আসেন। এই সমস্ত ম্যাজিস্ট্রেট, এই সমস্ত জজদেরকে আমরা এখনো কিন্তু চাকরিতে রেখেছি। এদেরকে রেখে কতটুকু ন্যায় বিচার নিশ্চিত করা যাবে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা ক্লিনজিং এর অনেক বেশি একটা বড় জায়গা, যে জায়গাতে আমাদের করতে হবে। আচ্ছা, মব নিয়ে কিছু কথা হয়েছে, দুজন বলেছেন। দেখুন, আমি এটার মধ্যে একটা খুবই আমি স্কেপটিক্যাল, এই শব্দটা যে ব্যবহার যারা করছেন তাদের পেছনের কোন ইনহেরেন্ট বায়াস আছে কিনা আমি জানি না। আপনি মব, গণপিটুনিতে রাস্তায় ছিনতাইকারী মারা যায় বা ইত্যাদি হয়, যেগুলো আগে গণপিটুনি বলা হতো এখন মব বলা হচ্ছে, কিন্তু আমি আশঙ্কার সাথে লক্ষ্য করছি যে এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। গণভবনের পতনের যে আন্দোলন, তার সাথে রাস্তায় ছিনতাইকারী অথবা কোন ধর্মীয় সংখ্যালঘুকে পিটিয়ে বিশেষ কোনো গোষ্ঠীর মানুষ যদি হত্যা করে, দুটোকে একসাথে বিচার করা যাবে না। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দুর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারী মবকে একসাথে মিলাতে পারবেন না। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেটার সাথে মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলে থাকে,
আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত, এটা কখনো করবেন না। কারণ জাতির ইতিহাসের সোনালী যে অর্জনগুলো যেভাবে এসছে সেগুলোকে সুকৌশলে সূক্ষ্মভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে। আমরা সেই জায়গা থেকে রাস্তায় যারা ভায়োলেন্স সৃষ্টি করবে কোনো কারণ ছাড়া, অপরাধমূলক কর্মকাণ্ড, সেটাকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে, কিন্তু পাশাপাশি বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন এটাও কিন্তু বরদাস্ত করা যাবে না। ফাইলিং নিয়ে যেটা বলবো যে পেপার নির্ভর যে আমাদের মামলা দায়েরের পদ্ধতি, হাজার হাজার পেজের ডকুমেন্ট আমাদের দাখিল করতে হয়। যেটা বলেছেন শামীম হায়দার পাটোয়ারি ছিল যে দুনিয়া অনেক সামনে এগিয়েছে, আমরা যদি এটা ডিজিটাল ফরম্যাটে দাখিল করি এবং ডিজিটাল ফরম্যাটে বিচারগুলো হয়, সেই ক্ষেত্রে এই যে বিপুল মামলার স্তূপ বা জায়গা দিতে পারছি না ডকুমেন্ট, সেই জিনিসটা কিন্তু ম্যানেজ করা সম্ভব। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে অ্যাক্টিভ করা, যে সমস্ত বিচারক তাদের অসদাচরণের ব্যাপারটা খুবই প্রকাশ্য হয়ে যায়, তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের ব্যাপারটাকে ডিল করার ব্যবস্থাটাকে অনেক কার্যকর করা উচিত।